সো সমস্যাটা কি হয়েছে যে আপনার ইমেজে যে নিচের লেয়ারটা দেখা যাচ্ছে বলতে একটু বলেন তো। আচ্ছা, তো এইখানে আপনি কি অপাসিটি খুঁজে পান নাই? আমার তো মনে হচ্ছে না যে নিচে সাদা পেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি কোনো ব্লেন্ডিং ছিল, কোনো ব্লেন্ডিং মোড অন করা ছিল? শুধু গ্রেডিয়েন্ট করছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। পরে সলভ করছেন কেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আহ, তাইলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দাঁড়ান, তাহলে আমরা একটু দেখি বিষয়টা। হ্যাঁ, ধরেন আমরা যদি গ্রেডিয়েন্ট নিই, এই যদি হয় আমার শেপ, শেপের মধ্যে আমি ধরেন গ্রেডিয়েন্টটা নিলাম, ঠিক আছে, আমি হয়ে গেল একটা গ্রেডিয়েন্ট নিলাম, কেমন? তো এইখানে এই সমস্যাটা হইতে পারে যে ধরেন, আচ্ছা গ্রেডিয়েন্টটা আমি পুরো পেজে নিয়েই দেখাই, পুরো পেজে গ্রেডিয়েন্টটা থাকলো, ফুল পেজ গ্রেডিয়েন্ট। এবার একটা টেক্সট লিখি, টেক্সট দিলাম। সো এই টেক্সটটা যখন হলো ধরেন আমার এখানে আছে, এবার আমি জাস্ট লেয়ার থেকে গিয়ে টেক্সটটাকে একটু নিচে নামাই দিই, টেক্সটটা নিচে আছে, শো কিন্তু করতেছে না। কিন্তু যদি এইরকম হয় যে এইটা তো হলো আমার গ্রেডিয়েন্টটা, এডিট গ্রেডিয়েন্ট, এইখানে আমি যখন গ্রেডিয়েন্টের ইয়াটা চেঞ্জ করি, এই যে গ্রেডিয়েন্টের অপাসিটি, ধরেন এইখানে গ্রেডিয়েন্ট আছে বা এই গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করে এটার গ্রেডিয়েন্টের অপাসিটি যদি এরকম চেঞ্জ থাকে, দেখা যাবে গ্রেডিয়েন্ট আছে ঠিকই, কিন্তু গ্রেডিয়েন্টের নিচে হালকা করে টেক্সটটা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্রেডিয়েন্টের অপাসিটি আমরা দেখছি না যে কমায় কমায় বাড়ায়, গ্রেডিয়েন্টের প্রত্যেকটা কালার স্টপের জন্য অপাসিটি কমানো বাড়ানো যায় না? তাহলে আপনার হলো গিয়ে এই সমস্যাটা হয়েছে। কি করে দেয় টেক্সটটা? বুঝিনি। টেক্সটটা লেখা শেষ হয়েছে, যেমন শেষ। হ্যাঁ, তারপর তো শেষ, মানে এর মধ্যে না না না, মুভ টুলে যায় শেষ করতে হবে কেন? এইখানে ধরেন সাপোজ আমি একটা টেক্সট লিখলেন আপনি, ঠিক আছে, ধরেন আমি এই যে টি নিলাম, টি ক্লিক করলাম, ক্লিক করলেই ধরেন একটা কিছু আসলো লরেন্স ফর্ম, এটা আপনার এখানে আসতেও পারে নাও আসতে পারে, এটা কোনো সমস্যা না। তারপর ধরেন আপনি আপনার টেক্সটটা লিখলেন, ঠিক আছে, ধরেন আপনি আপনার টেক্সটটা লিখলেন, এই যে টেক্সটটা লেখার পর শেষটা কিভাবে করবেন এটা জানার জন্য এরপরে আপনি জাস্ট হলো মুভ টুলে একটা ক্লিক করে দেন, সমস্যা নেই, মুভ টুলে একটা ক্লিক করলেই টেক্সট শেষ হয়ে যাবে, ঠিক আছে। এইটাই যে কোনো পদ্ধতিতেই সঠিক। কিংবা ধরেন আপনি আবার যদি আপনার টাইপ দরকার হয়, আপনি যদি এরকম ডাবল ক্লিক করেন, তো আবার এই টুলে চলে আসবে। আপনি এরপরে যদি আবার ইরেজারে ক্লিক করেন, দেখেন এখন হলো আবার ইয়া চেঞ্জ হয়ে গেছে, গ্রেডিয়েন্টে ক্লিক করেন, যেটা দিয়ে ক্লিক করেন সে আপনার অন্য একটাতে নিয়ে যাবে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। তো আপনি মুভ টুলে যেতে পারেন, কোনো বিষয় না, এটাতে এমন কোনো ইয়া না, মানে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে আপনার এই টুলে গিয়ে শেষ করতে হবে, এমন কোনো কিছু না। আপনি মুভ টুলে ক্লিক করে দিন, ঠিক আছে।
আচ্ছা, ধরেন অ্যালাইনমেন্টের বিষয়ে। আচ্ছা ধরেন এই একটা লাইন, এই একটা টেক্সট, এটা বি, আমার এখানে কতগুলো হলো টেক্সট, এই 4টা লাইন। এখন আমি যদি মাঝখানের স্পেসটা কমাইতে চাই, তাহলে এটা তো আগেও বলছি, এই যে এইখানে এই যে সেট দ্য লেন্ডিং, এই যে লাইনের মাঝখানের স্পেসিং, এটা হলো লাইনের মাঝখানের স্পেসিং। যে আপনি এটা কি দিবেন, এটা আপনি চাইলে অটো দিয়ে রাখতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে না অটোতে বেশি হচ্ছে আমি আরো চাপা দিব, তাহলে আপনি নিচ থেকে কমাই দিবেন, এই যে কমায় গেল, একদম লেগে যাচ্ছে। ঠিক আছে, এই মেনু তো ফটোশপের মতোই। আর এইখানে হলো গিয়ে ক্যারেক্টারের স্পেসিং, যে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের ফাঁকা কতটুকু হবে, আপনি যদি 200 দেন তাহলে এরকম। ঠিক আছে, বাট মেক শিওর যে আপনি ধরেন এই চেঞ্জ গুলা করে নেক্সট টেক্সটটা যখন লিখবেন তখন এই চেঞ্জ গুলা যেমন সব আবার ডিফল্ট অবস্থায় থাকে। ঠিক আছে, নাহলে আপনি একটা কাজ করলে দেখবেন যে সব টেক্সট এরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে। আমরা ফাঁকা টেক্সট কি করি সাধারণত, যখন কোনো একটা ওয়েবসাইট লিখি তখন দেখা যায় কি যে টেক্সটটা একটু ফাঁকা করে দিচ্ছি, তাই না? বা ধরেন হলো এখানে এখানে নাম লিখলাম, এখানে নাম লিখলাম, নিচে হলো গিয়ে তার ডেজিগনেশন লিখলাম। হ্যাঁ, তখন ডেজিগনেশনটা লেখার সময় আমরা কি করি, যে এই ডেজিগনেশন লেখার সময় এটা থাকে হলো গিয়ে অনেক ছোট, তাই না? আমরা এটা অনেক ছোট করে দেই, ছোট করে এটারে যদি একসাথে অনেক সময় করে দিতে ইচ্ছা হয় কারো, তখন কি করি যে এটার ক্যারেক্টারের মাঝখানে স্পেসিংটা বাড়াই দেয়া, মানে জাস্ট লেখার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসে, যে দুইটা সমান সমান করে দিই এরকম। এই যে দেখেন, না না, ডিফল্ট অবস্থায় আসবে না। এই যে দেখেন আমি আগের টেক্সটটা লিখছি, পরের টেক্সটটা লিখতে গেছি আমি এই যে ক্যারেক্টার স্পেসিং 104 চলে আসছে। ঠিক আছে, আমি কিন্তু এটা চাই না, তখন আমি কি করবো, আবার জিরোতে ফিরে যাবো। আবার জিরোতে আসছেন, তো এরপরের টেক্সট আপনি যখন লিখবেন তখন এটা আবার জিরো থেকেই শুরু হবে, মানে লাস্ট যেটা থাকবে ওইটাই শুরু হবে। Anyway, তো রুবেল পাঠাইছেন আপনার কাজ? আচ্ছা, মানে আপনি কি চাইছেন যে আলাদা আলাদা লিখছে, আলাদা আলাদা গ্রেডিয়েন্ট, না একই গ্রেডিয়েন্ট সবগুলোই লিখছে? আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন, ধরেন হলো যে আমি এই একটা ইলিপস নিলাম, একটা ইলিপস দিয়ে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। এটাতে আমি এই গ্রেডিয়েন্ট ইউজ করলাম, কেমন? এই গ্রেডিয়েন্ট ইউজ করলাম। এখন আপনি পরের ইলিপসটা তো আমি এখান থেকে চাইলে কপি করেও নিতে পারি, তাই না? আগের ইলিপসটা থেকে, আচ্ছা ধরেন সাপোজ আমার এখন তো আমার ফিলে গ্রেডিয়েন্ট আছে, তাই না? তারপরে ধরেন যদি আমি অন্য শেপ নিই, হ্যাঁ সাপোজ ধরেন এরপরে আমি এটা অন্য একটা শেপ বানাবো, কোন শেপ ধরেন, আচ্ছা আমি তো অন্য টুলস, এই যে ধরেন আমি এখানে শেপ বানাইছি, তো আমার এই শেপের গ্রেডিয়েন্ট আর এই গ্রেডিয়েন্ট তো একই আছে, কোনো চেঞ্জ কি আসছে? এরপর ধরেন যে আমি এরপর আমি আরো অনেক অন্যরকম কিছু একটা করবো, ঠিক আছে? সাপোজ ধরেন এরপর আমি এরকম একটা শেপ এটা নিলাম, এখান থেকে এটারে কপি করলাম, হ্যাঁ ঠিক আছে, কপি করে আমি এই দুইটা একসাথে করলাম, একসাথে করে হলো যে আমি কি করতে পারি, আমি উইন্ডোজ,
ঠিক আছে, ধরেন আমি এটারে এরকম করলাম, তা এরপরে আপনি যা কিছুই করেন, হ্যাঁ আপনি যা কিছুই করেন আপনার আমার তো চেঞ্জ তো আসার কথা না এটাতে, ঠিক আছে। কারণ আমি ফুল বানাইলাম, লতা পাতা বানাইলাম, হ্যাঁ আমার শেপে তো চেঞ্জ আসার কথা না, চেঞ্জ কি আসছে কোনো? না না, আপনি আগে গ্রেডিয়েন্টটা ইউজ করবেন, দরকার হয় যে আমি যেই গ্রেডিয়েন্টটা ইউজ করতেছি, সাপোজ ধরেন আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করতেছি না, আমি কর্নারে ছোট্ট করে, কারণ আমার ইলাস্ট্রেটর কিন্তু আমাকে ফ্রিডম দিচ্ছে যে আপনি যেই যে কালার নিয়ে কাজ করতে চান, সাপোজ এবং সবাই এই কাজটাই করে যে ধরেন আমি এখানে চারটা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবো, আমার প্রথম গ্রেডিয়েন্ট এইটা, পরের গ্রেডিয়েন্ট হলো ওইগুলো আমার কালার দিয়ে গেল কালার গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট হ্যাঁ। তো আমরা যদি এরকম মানে কালার প্রিসেট কালার গুলা খুঁজে বের করতে যাই, তাহলে যাব কি উইন্ডোজ, উইন্ডোজ থেকে হলো এই যে সোয়াচ লাইব্রেরিজে যাওয়ার পরে আপনি এখানে দেখেন যে অনেক রকমের কালারের প্রিসেট দেয়া আছে এখানে অলরেডি। সো আমি গ্রেডিয়েন্ট নিতে যাচ্ছি, আমি গ্রেডিয়েন্টে গেলাম, যে এখানে ব্রাইট কালারের গ্রেডিয়েন্ট, অনেকগুলা টাইপের গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। কারণ আমি কি নিতে পারি, ধরুন আমি ন্যাচারাল নিলাম, যে ন্যাচারাল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো ন্যাচারাল আসলে তো ভালো লাগতেছে না দেখতে, এনে স্কাই, হ্যাঁ এখানে অনেক রকমের গ্রেডিয়েন্ট আছে, ওয়াটার, আচ্ছা ধরেন আমরা ওয়াটার নেই। তো কি করলাম, যে প্রথম গ্রেডিয়েন্টটা ধরেন থাকলো যেটা আছে এটাই, পরেরটা থাকলো ধরেন এটা, পরেরটা থাকলো এটা, তারপরেরটা থাকলো এইটা, ঠিক আছে। বা এরপরেরটা ধরেন আমি অন্যরকম একটা দিয়ে দিলাম, যেমন পার্পেল, ঠিক আছে। তারপর ধরলাম আর কি যে আমার এখানে বিভিন্ন রকমের কালারের শেড আছে, যে আমি বিভিন্ন রকমের কালার নিয়ে একসাথে কাজ করতেছি। এখন আপনি ধরেন আপনার ডিজাইন যখন করবেন, করার পরে আপনি আমরা কি করতে পারি, ধরেন আমি এই শেপটা আমি এই কালারটা করে দিতে চাই, তাহলে আমি কি করব, শেপটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, এই যে এটা আইড্রপার টুল নিয়ে এই কালারটা ক্লিক করে দিলাম, এটা হয়ে গেল। কারণ যেই আমি আমি পুরাটা সিলেক্ট করব, আইড্রপার নিব, ক্লিক করে দেব, শেষ, যেটাতে ক্লিক করবেন ওইটা হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু না। আর যদি একটা একটা করতে চান তো একটা, ক্লিয়ার। যেই বিষয়টা শিখবো সেটা হলো যে পেন টুল, হ্যাঁ ইলাস্ট্রেটরে পেন টুলটা হলো খুবই গুরুত্বপূর্ণ, ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটা টুল হলো গিয়া পেন টুল। পেন টুলের মধ্যে আরেকটা টুল থাকে, একটা হলো অ্যাঙ্কর পয়েন্ট টুল আর পেন টুল। আর পেন টুলের অ্যাকচুয়ালি দুইটা ভার্সন, একটা হলো গিয়া কার্ভেচার টুল, ঠিক আছে। এই কার্ভেচার টুলটা আর পেন টুলটা মোটামুটি একই রকম। পেন টুল হলো গিয়া ফ্রি ফ্রম, যে আপনি এটারে ইচ্ছা মতো হলো গিয়া করতে পারেন, যে আমি এটারে ইচ্ছা মতো করতে পারতেছি, কোনো সমস্যা নাই, আমি এটা আমার মতো করে আমি কার্ভ করতে পারতেছি। আর কার্ভেচার টুলের বিষয়টা হলো কিরকম, যে ধরেন আপনি এ একটা পয়েন্ট দিলেন, এ একটা পয়েন্ট নিলেন, দেখেন এটা কিন্তু সোজা না যে আপনি ভাবলেন যে পরের পয়েন্টটা এখানে নেবেন, এটা হবে না। এটা হলো গিয়ে কার্ভ, মানে এটার নামই কার্ভেচার টুল। সো এটা হলো গিয়ে কার্ভ, এটা দিয়ে আপনি এরকম কোনো কার্ভ ডিজাইন যদি করতে চান, সেই ক্ষেত্রে আমরা এই কার্ভেচার টুলটা ইউজ করি। বুঝতে পারছি? সো কার্ভেচার টুল যদি আপনার লাগে তো আপনি ইউজ করেন, অথবা পেন টুল দিয়ে আমরা এই কার্ভ টুলের কাজ করতে পারি, ঠিক আছে। তো আমি একটা কাজের কথা বলছিলাম যে ফ্রিল্যান্সিং সাইটে একটা কাজ আছে, হ্যাঁ একটা সেক্টর আছে, যেই সেক্টরের কাজটাকে বলে কি, যে রেস্টার টু ভেক্টর বলছিলাম। হ্যাঁ এই রেস্টার টু ভেক্টরের যে কাজ, ঠিক আছে,
আর রেস্টার টু ভেক্টর দিলেই এখানে চলে আসবে, দেখবেন যে এখানে অনেক অনেক কাজ। রেস্টার টু ভেক্টর, ঠিক আছে, রেস্টার টু ভেক্টর। আমরা যদি এই প্রোফাইলগুলো দেখি যারা এই যে প্রথমে আছে, ঠিক আছে, সবাই আই উইল ডু ম্যানুয়াল রেস্টার টু ভেক্টর। হ্যাঁ, রেস্টার টু ভেক্টর এখন সবাই প্রচুর কাজ করছে এই সেক্টরে, ঠিক আছে। এখন অনেকেই করে, দেখেন 4টা অর্ডার আছে কিউতে, ওনার কি অবস্থা, এখানেও একটা আছে কিউতে $20 নেয়, লাইনার উইথ শ্যাডো, ঠিক আছে। আই উইল ক্রিয়েট ফটো বেসড ডিজিটাল ড্রয়িং ইলাস্ট্রেশন ফর আ বিল্ডিং ইউজিং ইলাস্ট্রেটর অর ফটোশপ, ঠিক আছে। এটা হলো গিয়া রেস্টার টু ভেক্টর, সিম্পল লগো ভেক্টরে যে কোনো একটা লগো বা শেপ সে ভেক্টর করে $10 করে নেয়, ঠিক আছে। তো এইগুলা একটু সার্চ দিয়ে পড়ে নেবেন যে কি রকম ভেক্টর টেসিং, রেস্টার ভেক্টর কনভারসেশন ইত্যাদি। এই যে 3টা অর্ডার আছে কিউতে রেস্টার টু ভেক্টরের, কি কি ফরম্যাট দেয়, ফাইল ফরম্যাট, এটা জাস্ট একটু দেখে নেবেন কেমন। আর ডেসক্রিপশন গুলো একটু পড়ে দেখবেন, জাস্ট দেখার জন্য দেখবেন, ঠিক আছে। এখানেও একটা অর্ডার আছে, এখানেও 3টা অর্ডার আছে। সো ফার যে এই সেক্টরে ভালোই কাজ থাকে সবসময়, ঠিক আছে। এই সেক্টরটাতে সবসময় মোটামুটি কাজ ভালো থাকে রেস্টার টু ভেক্টর। তো রেস্টার টু ভেক্টর মূলত কি বিষয়টা, ধরেন সাপোজ আপনি যদি এই ছবিটা আপনি দেখেন, এইখানে দেখা গেছে যে একটা ছবি যেটা হলো পিক্সেল টাইপের, ও লেখছে যে এটা হলো লো রেজুলেশন পিএনজি, জেপিজি, পিডিএফ, জিআইএফ, ইটিসি, আর হলো হাই রেজুলেশন ভেক্টরাইজেশন। সো একটা বিষয় খেয়াল করেন যে ফটোশপে আমাদের কি ছিল, সবকিছু হলো পিক্সেল, তাই না, যে এত পিক্সেল। এই পিক্সেলের যে বিষয়টা, পিক্সেলের বিষয়টা কি, যে পিক্সেল একটা নির্দিষ্ট সময় পরে সে তার রেজুলেশন কিন্তু হারায়, হারায় না, পিক্সেল একটা নির্দিষ্ট সময় পরে তার রেজুলেশন হারাবে, ঠিক আছে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এরকম হবে না। ভেক্টর আপনি ধরেন এই যে আমার একটা ভেক্টর শেপ, আমি ছোট্ট একটা শেপ নিছি, ধরেন এটা আরো ছোট নেই, ধরেন এরকম ছোট, এটার আপনি যতই বড় করেন এটার কালারের কোনো রকমের চেঞ্জ আসবে না, ঠিক আছে, কোনো রকমের চেঞ্জ আসবে না। এবং যদি টেক্সট লেখেন টেক্সটের ক্ষেত্রেও একই, ঠিক আছে। এই যে ধরেন টেক্সটটা, এটা ধরেন 72 না, এটা ধরেন আপনি যদি 1000ও করেন, দেখেন একটুও চেঞ্জ আসতেছে না, আসতেছে কি, কোন রকমের চেঞ্জ এটার আসবে না, এক ফোঁটা চেঞ্জ আসবে না। কারণ ফটোশপের আমরা যে কাজগুলি সেইগুলা করে লোকে পিক্সেল বেস, আর এইখানে আমরা যে কাজগুলো করি সেগুলো হলো লাইন বেস, ঠিক আছে। তো ইলাস্ট্রেটর হলো একটা ভেক্টর সফটওয়্যার আর কি, ভেক্টর সফটওয়্যার যেটা অ্যাকচুয়ালি লাইন বেস কাজ করে, এবং এখানে ছবির মানে ছবি বলতে কি, এখানে কাজের কোয়ালিটি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, বুঝতে পারছি। ঠিক আছে, মূল যে বিষয় সেটা হলো যে ভেক্টর আপনি মানে হলো গিয়া যেটা হাই রেজুলেশন, আর রেস্টার মানে হলো গিয়া যেটা হলো গিয়া পিক্সেল বেজ একটা কাজ, হ্যাঁ, যেটা রেজুলেশন থাকে লো, ঠিক আছে। তো আমরা ধরেন একটা লো রেজুলেশনের কিছু একটা নেই এখান থেকে, ঠিক আছে, ধরেন আচ্ছা লো রেজুলেশন লগো, লো রেজুলেশন লগো নেই, দেখেন যত লো রেজুলেশন লগো সবাই এরকম রেস্টার টু ভেক্টর এরকম অলরেডি করে দিচ্ছে। এনিওয়ে তাও আমরা একটা নেই কোনো একটা, ঠিক আছে। আমরা খুব বেশি কঠিনও নিব না, আবার অনেক সহজ এমনও নিব না, মিডিয়াম সাইজের মানে একটা কিছু নিব।
লো রেজুলেশন ইমেজের মধ্যে যে শুধুমাত্র ভেক্টর করতে হয় তেমন না বিষয়টা। অনেক সময় হয় কি যে আপনার হলো গিয়ে স্কেচ থাকে না, কারো স্কেচ ডিজাইন, ধরেন অনেকে হলো কাগজের মধ্যে ছবি আঁকে না, স্কেচ, স্কেচ স্কেচ আর্ট, স্কেচ আর্ট আমরা দেখি যে এইরকম স্কেচ আর্টও অনেক সময় হলো গিয়া, মানে অনেক সময় না, স্কেচ আর্টও কি করতে হয় যে এগুলোরও আপনার ভেক্টর করতে হয়। ধরেন যে হলো গিয়ে আর্টিস্ট, সে তো হলো ক্যানভাসে আর্ট করে, হইতে পারে সে কি ইলাস্ট্রেটর জানে না, এখন সে আপনারা হায়ার করতে পারে কিসের জন্য, যে তার এই স্কেচ আর্টটা আপনি ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন এবং নিয়ে কালার করে দিবেন, অথবা কালার না করেন, যে জাস্ট হলো গিয়ে তার স্কেচটাকে আপনি জাস্ট ডিজিটাল একটা ফরম্যাট দিয়ে দিবেন। বুঝতে পারছেন? সাপোজ আমরা এই টাইপের একটা জিনিস নিতে পারি, এইগুলো তো আমার ইয়ে শেপ, কি বলে, রেস্টার শেপ, তাই না? এটা কি জিআইএফ করা? আচ্ছা তো আচ্ছা তো ধরেন হলো যে আমাদের একটা লোগো আছে, ঠিক আছে, যে লোগোটা, এটা কি এসপিজি, আচ্ছা তাই প্রথমে একটা ইয়ে নেই, আরেকটা আর্টবোর্ড নেই, ধরেন এই আর্টবোর্ডটার সাইজ হবে ধরেন কতটুকু, ইঞ্চিতে নিলাম, হ্যাঁ ধরেন এটা হলো 10 বাই 10 ইঞ্চি, হ্যাঁ, অথবা পিক্সেলেও রাখতে পারি, পিক্সেল রাখলাম যে 1000 বাই 1000 পিক্সেল, মোড সেটিং, এটার রেজুলেশন, এটা কালার থাকবে সিএমওয়াই কে, ঠিক আছে, সিএমওয়াই কে, ওকে, ক্রিয়েট ডকুমেন্ট, ক্রিয়েট, যে এইখানে আমরা আমাদের একটা ধরেন আর্ট মানে রেস্টার লোগো আছে, ঠিক আছে, রেস্টার লোগো, যেটা আপনি যদি বেশি বড় করেন, এই যে দেখেন এটা কি হবে, যে আপনি অনেক বেশি, একটু বেশি বড় করলে এটা আস্তে আস্তে ফেটে যাবে। সরি, এটা কি এসপিজি ফাইল, ঠিক আছে। সো এইবার দেখেন যে আমাদের এখানে যে কয়েকটা লোগো আছে, হ্যাঁ, সবগুলাই বার্গার কিং এর লোগো, এই লোগো গুলা কি যে অনেক লো কোয়ালিটির লোগো না, অনেক লো কোয়ালিটি। এখন কেউ একজন আপনারে এইরকম একটা লো কোয়ালিটির লোগো দিল, ঠিক আছে, যেগুলা অনেক আগের পুরনো পিক্সেল টাইপের অথবা কালার নষ্ট হয়ে গেছে, এই টাইপের হইতে পারে। তো এই লোগো গুলারে যখন আমরা ট্রেস করব, এটারে এই ট্রেস করা বা ভেক্টরাইজ করার জন্য তখন আমরা কি করি, যে পেন টুল ইউজ করি, ঠিক আছে, যে পেন টুল ইউজ করি। সাপোজ আমি এখানে যে লোগোটারই করতে চাই, ধরেন আমি এই যে উপরের যেটা আছে বার্গারের, এটারে ধরেন করব, বা এটাই করি, যে বার্গার কিং যেটা এটাই করি, ঠিক আছে। এটা করার জন্য আমি প্রথমে কি কাজটা করব, যে এটারে আমরা এখানে গেলাম, প্রপার্টিজে যায় আমি এটারে ইমেজটা ক্রপ করে নিই, যে আমি যতটুকু আমার দরকার, যতটুকু আমি রাখতে চাই ততটুকু নিলাম, নিয়ে বেলানো লগে অ্যাপ্লাই, এটা আমি ক্রপ করে নিলাম। তো এটারে আমি রাখলাম এবার মাঝখানে, হুম, আমরা একটু চাইলে বড় করে নিতে পারি, সমস্যা নেই, একটু বড় করে নিলাম। এবার এই লেয়ারটাকে আমি কি করব, যে যেটা হলো আমার ইমেজের লেয়ার, সেই লেয়ারটাকে আমি লক করে দেব, ঠিক আছে, যে এই পাশে টুগল লক অপশনটা আছে, এইটা থেকে আমি লক করে দেব। তারপর আমি একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে আমি পেন টুলটা নিব, পেন টুলে এবার আমার কাজটা কি হবে, যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার উপরে আমার শেপটা ড্র করা। তাহলে আমি প্রথমে কি করব, ধরেন আমি আমার ফিল্টারে অফ করে নিলাম, স্ট্রোকের মধ্যে একটা কালার দিলাম যেটা একটু দেখা যাবে, ঠিক আছে। সাপোজ আমি একটু পার্পল টাইপের কালার দিলাম, যে এটা এখানে নাই, পার্পল এখানে নাই, বা এই টাইপের
পার্পেলই দিই, সবুজে দিতে পারি, সবুজে এখানে নেই। আমি এটা সবুজ দিলাম, দেওয়ার পরে এবার আমি কি করব যে এটা জুম করে নিই, জুম করে আমি এবার ড্র করি এখান থেকে এখানে। তারপর এই যে এইখানে যে এই পেনটা অনেক দূরে চলে গেছে না, এই যে লাইনটা, এখানে ধরেন আমি স্টপ করতে চাই, তাহলে আমি কি করব যে এখানে না একটা ক্লিক করে দিলেই হবে। আর ফটোশপে থাকতে আমাদের কি করতে হইতো, অল্টার প্রেস করে তারপরে এটারে অ্যাঙ্কর পয়েন্টটাকে স্টপ করতে হইতো, তাই না? হ্যাঁ, তারপর এটারও এখানে স্টপ, দেন আবার এখান থেকে শুরু। তারপরে এখানে শেষ। এবার এখানে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে না, একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটার কাজ কি? এইটা দিয়ে হলো আমরা এই যে হ্যান্ডেল মুভ করতে পারি, যে হ্যান্ডেলের অ্যাডজাস্টমেন্ট আমরা করে নিতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট ধরতে পারি, সরি অ্যাঙ্কর পয়েন্ট, যে অ্যাঙ্কর পয়েন্টটা আমরা সিলেক্ট করতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে এখানে কি হয়েছে, হ্যান্ডেলটা চলে গেছে। তারপরে আমরা যেটা করতে পারি, এটা দিয়ে আমরা মূলত হ্যান্ডেলের মুভিং এর কাজটাই করি, ঠিক আছে। আর অ্যাঙ্কর পয়েন্ট ধরার জন্য আমরা কি করি, যে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করি, যে উপরে একটা টুল আছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আমরা কি করি, যে সিলেক্ট করে আপনি অ্যাঙ্কর পয়েন্টারে চাইলে মুভ করতে পারবেন, যে অ্যাঙ্কর পয়েন্ট যদি আমার মুভ করা দরকার হয়, যে আমি অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে পারবো, ঠিক আছে। আর এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাকচুয়ালি সবই হয়, ডিরেক্ট সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আর আলাদা করে লাগে না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি হ্যান্ডেলও মুভ করতে পারবেন, এই অ্যাঙ্কর পয়েন্টও মুভ করতে পারবেন। আচ্ছা, এবার এই যে ফিল কালারটা যদি আমি নিতে চাই, এবার কি করব, পেন আইড্রপার টুলটা নিব, ফিল কালারটা ওপেন করে এখানে ক্লিক করে দেব, তাহলে কি হবে, যে ওই নিচের যে কালার সেই কালারটা উপরে চলে আসছে। তবে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে আপনার অ্যাকচুয়াল কালারটা নিতে হলে একটু জুম করে নিতে হবে, জুম করে নিলে আপনি দেখবেন যে পিক্সেল পিক্সেল সব শো করতেছে। তো যেই পিক্সেলের কালারটা আপনার মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট, সেই পিক্সেলের কালারটা আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে একইভাবে আমরা কি করব, যে পরের যে শেপ, সেই শেপটা ড্র করব। তো এখানে আবার ইয়া চলে আসতেছে, কি বলে এটারে, ফিল চলে আসতেছে, তো ফিলটারে অফ করে দিতে হবে, ফিল অফ, স্টপ। তারপরে এখানে আরেকটা শেপ আছে মনে হচ্ছে সাদা, সাদা শেপ। তো আমি প্রথমে আমার বাইরের অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট, আইড্রপার টুল নিলাম, বাইরেরটা নিলাম। তার ভিতরে আরেকটা শেপ আছে না, এটা হলো সাদা শেপটা, এটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, এখান থেকে সাদা একটা পিক্সেল নিয়ে নিলাম, সাদা পিক্সেল, ঠিক আছে। এবং একইভাবে আপনি এই যে উপরের যে পার্টটা, সেই পার্টটাও আমরা একইভাবে করে নেব।
সো এরপরে হলো গিয়ে কাজটা কি হবে, যে দেখেন মোটামুটি এইটুকু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ধরেন যেখানে যেখানে সমস্যা থাকবে, যদি দেখেন যে কোথাও সমস্যা আছে, হ্যাঁ আমাদের শেপটা ঠিকঠাক মতো নেওয়া হয় নাই, তাহলে কি করতে হবে, যে ওই জায়গাগুলা ঠিক করতে হবে, যে কোথায় কোথায় শেপের সমস্যা হয়েছে, কোন জায়গায় কার্ভ ঠিকঠাক মতো হয় নাই, সেই পয়েন্টগুলা মার্ক করে দেন তারপরে কি করতে হবে, যে এইগুলা এরকম ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এটা যতটুকু সম্ভব যেভাবে হোক যে ব্যালেন্স করে নেবেন, কেমন? তো এই ব্যালেন্সটা করার পরে তারপরের মূল যে বিষয়টা থাকে সেটা হলো যে এই যে টেক্সটটা, এই যে ওয়ার্ডগুলা, হ্যাঁ এই ওয়ার্ডগুলাকে আপনার রেস্টারাইজ করা, মানে ওয়ার্ডগুলার উপর হলো পেন টুল দিয়ে ড্র করা, এবং এটা হলো গিয়ে কি কঠিন পার্ট, তাই না? তো সেটার জন্য হলো গিয়ে একটু প্র্যাকটিসের দরকার আছে, যে কিছুদিন প্র্যাকটিস করতে হবে, এক দুইবার প্র্যাকটিস করতে হবে, সবগুলা ওয়ার্ড এরকম করে আপনারা একটা একটা করে যে কোনো ওয়ার্ড প্র্যাকটিস করবেন আর কি। কিছু বলেন? আচ্ছা, হ্যাঁ তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো হয়ে গেল। ফন্ট যদি পেয়ে যান দেন ওকে, কিন্তু যদি আপনি ফন্ট না পান, হ্যাঁ তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, যে টেক্সটারে ফুললি পেন টুল দিয়ে একদম 100% একুরেট ভাবে ড্র করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই মানে, না না শুনুন আমি আপনার বলি, মূলত সমস্যাটা হয় কোথায়, যে ফন্ট, ওই যে আমি বললাম না যে ইলাস্ট্রেটর আপনি যখন কাজ করবেন, প্রথমে হয়তো আপনি একটা ফন্ট নিচ্ছেন ঠিক আছে, কিন্তু পরে ফন্ট যেহেতু কাস্টমাইজ করা যায়, তখন সবাই কি করে, যে তার নিজের ফন্টটা নিজের মতো করে একটু কাস্টমাইজ করে দেয়, বুঝতে পারছেন? যেই কারণে হয় যে পরে আপনি আর ওই ফন্ট মিলাইতে পারবেন না, ওই ফন্ট মিলাইতেও পারবেন না, দেখা যাচ্ছে আর ওই ফন্ট পাওয়া যাচ্ছে না, এরকম। আচ্ছা এনিওয়ে, তাহলে কি এই বিষয়টা কি একটু করতে পারবেন? কারণ এই সেম জিনিসটাই আমি আপনাদেরকে হলো দিয়ে, ঠিক আছে, এটাতে ধরেন আমি ক্লিপিং মাস্ক করলাম এইটুকু, ঠিক আছে, এই যে শুধুমাত্র এই লোকটার মাথাটা, এখন আমি এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমি মেক ক্লিপিং মাস্ক করলাম, তাহলে এইটুকু আছে। এখন আমি যখন এটারে এক্সপোর্ট দিব, এক্সপোর্ট অ্যাজ দেন আপনি, যে আমি ডেস্কটপে এক্সপোর্ট দেই, ইউজ আর্টবোর্ড, অথবা আর্টবোর্ড দেই, আচ্ছা আর্টবোর্ড দেই রেঞ্জ 1, ঠিক আছে, এক্সপোর্ট। এখানে দেখেন, আপনি যখন হলো আমি দিব, ঠিক আছে, আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেই, ট্রান্সপারেন্ট, তাহলে আমার ওই যে সার্কেলটুকু যতটুকু ততটুকুই আসবে, যেহেতু আমার এইটার নিচে আর কোনো কিছু নাই, এখানে কোনো শেপ নাই, কিছু নাই। কিন্তু আমি যদি ট্রান্সপার এটা যদি হোয়াইট দিই অথবা ব্ল্যাক দিই, তাহলে তো সে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক বা হোয়াইট সহ আনবে,
তো আমি যদি শুধুমাত্র সার্কেলটুকু আনতে চাই তাহলে আমার দিতে হবে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট দিয়ে যদি আমি সেভ দেই তাহলে আমার এখানে শুধুমাত্র কি যে যতটুকু হলো গিয়া আমি সার্কেলটা আনছি দেখেন শুধুমাত্র সার্কেলটা শো করবে। যে দেখছেন এই ইমেজটাতে শুধুমাত্র সার্কেলটা শো করতেছে। আমি থাম্বনেইল বড় করলে যে দেখবেন এই যে দেখছেন শুধুমাত্র সার্কেলটা শো করতেছে। তো আপনার এক্সপোর্ট আপনি যখন দিচ্ছেন তখন আপনি জেপিজি তে হয়তো এক্সপোর্ট দিচ্ছেন। আপনি যদি জেপিজি তে দেন তাহলে জেপিজি তে দিলে তো সে ব্যাকগ্রাউন্ড সহই আসবে, কারণ জেপিজি তো ট্রান্সপারেন্ট হয় না, তাই না? জেপিজি কি ট্রান্সপারেন্ট হয়? তো আপনি তো আরেকটা বিষয় হলো যে এই ইয়ার এই রেস্টার টু ভেক্টরের আরেকটা বিষয় যে আমি লগো ডিজাইনের আপনাদেরকে প্রসেস বলছিলাম না, যে লগো ডিজাইনের প্রসেস, যে লগো ডিজাইনের প্রসেসটা স্টার্ট হয় কই থেকে বলেন তো? টুম্পা বলেন তো যে লগো ডিজাইনের স্টার্টটা শুরু হয় কোথা থেকে? হ্যালো, লগো ডিজাইনের যে প্রসেস সেটা কোথা থেকে শুরু হয়? রিসার্চিং থেকে। এখন মানে ইলাস্ট্রেটরে আসার আগের যে ধাপটা সেই ধাপটা কি আপনার? আপনি যে ইলাস্ট্রেটরে আসবেন তার আগে আপনি কোন ধাপটা শেষ করে তারপরে ইলাস্ট্রেটরে আসবেন? এই যে স্কেচ করবেন, এক্স্যাক্টলি। তো এই যে মনে করেন যে এটা একটা লগো, এটা স্কেচ, আপনি তো স্কেচ যখন করবেন তখন তো আর আপনি কালার দিতে পারবেন না, পারবেন? তারপরে আপনার ইলাস্ট্রেটরে আইনা কি করতে হবে? এটারে কালার দিতে হবে। তো ইলাস্ট্রেটরে আইনা আপনি কালার দেওয়ার আগে আপনার কি করতে হবে? সেটারে ড্র করতে হবে, রাইট? এখন এই ড্রটাও পেন টুল লাগবেই আপনার। এই ড্রটা করতে বা এই কাজটা করতে আপনার পেন টুল লাগবে। সাপোজ আপনি কোনো একটা গার্ডেন টাইপের কিছুর জন্য একটা ডিজাইন করতেছেন, একটা লগো বানাচ্ছেন, সেই লগোটা ধরেন অনেকটা এইরকম হইতে পারে না? তো এই টাইপের একটা লগো, তখন আমার স্টার্টিং এর প্রসেসটা কি হবে যে আমি ধরেন এটা যদি হয় আমার স্কেচ, দেন হলো যে আমি রিসার্চ করে আমি সেটার জন্য কি করব? কালার নিব, তাই না? বাট আমি যদি কালার নেই তাহলে আমি প্রথমত যে কালারটা সিলেক্ট করব আমি ল্যান্ডস্কেপ অথবা ফ্লাওয়ারের কালার, হ্যাঁ হতে পারে ফ্লাওয়ারের কালার। আমি দেখি যে ফ্লাওয়ারের কালারের মধ্যে কি কি আছে, কারণ এই কালারগুলো আছে। এখন আমি চিন্তা করব কি যে এখানে আমার লোগোটা আমি বানাবো, এখানে আমি 3টা কালার রাখবো বা 2টা কালার রাখবো, ঠিক আছে? তারপর ধরেন আমার কালার থাকবে 1টা 2টা 3টা, বা আপনি 4টা কালারই রাখতে পারেন যেহেতু এটা একটু কালারফুল টাইপের কিছু হবে। এটা সিলেক্ট করলাম, আমি একটা কালার রাখলাম সবুজ, পাতার জন্য আমি রাখলাম সবুজ, তারপর ডালপালার জন্য আমি রাখলাম এই কালার, ঠিক আছে? তারপরে ওই যে সাইডের যে ফোটা ফোটা গুলো আছে এইগুলোর জন্য ধরেন আমি রাখলাম এই কালারটা, হ্যাঁ? আর কালার রাখতে হবে। আর হলো ধরেন আমি নিচের যে গ্রাউন্ডটা আছে, ঠিক আছে, এই গ্রাউন্ডটা কি? এই গ্রাউন্ডটা হলো ফয়েল এজও রাখতে পারেন আপনি, হ্যাঁ আমরা ফয়েল এজ রাখি, তাহলে এই গ্রাউন্ডটার জন্য আমরা ধরেন রাখলাম এই কালার, এই টাইপের কালার, ঠিক আছে? তো এরপরে আমি যখন ধরেন কাজ শুরু করব, আমার তাহলে প্রথম কাজটা কি হবে যে এগুলো সব ব্লক করে রাখে। আমার তাহলে প্রথম কাজটা যেটা হবে সেটা হলো কি যে আমি পেন টুল দিয়ে প্রথমে এগুলারে ড্র করার চেষ্টা করব, তাই না? অথবা পেন টুল অথবা আমার শেপের সমন্বয়ে এগুলো আমি প্রথমে ড্র করব। ধরেন প্রথমে আমি যদি এই জায়গাটা ড্র করতে চাই, ঠিক আছে, এই জায়গাটা, তাহলে আমি কি করতে হবে? একটা রেক্টেঙ্গেল নিতে হবে। এইটাও কিন্তু একটা রেস্টার টু ভেক্টর, যেটা আমি একটু অন্যভাবে করতেছি, তাই না? যে আমার প্রথমে এটা এটা নিতে হবে, এই জায়গাটা আমার প্রথমে ড্র করতে হবে। এটা এটা আমার এইটা, যেহেতু এটা হাতে আঁকা সেহেতু এটা সমান না, কিন্তু আমি তো এখন ইলাস্ট্রেটরে করতেছি, তাহলে তো এখন আমার সমান করেই করতে হবে, তাই না? তো তারপর হলো গিয়ে যে পার্টটা আসে সেটা হলো কি যে এইখান থেকে এইখান এইখান। এখন এটার জন্য কি করতে হবে? এটার দুই পাশ যেহেতু একটু চেপে আসবে না, তারপর আমি এবার এই দুইটা সিলেক্ট করলাম, উইন্ডোজ অথবা অ্যালাইন করে আমি একটা আরেকটার মাঝখানে নিয়ে আসলাম, তারপর হলো
এবার আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম। এবার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি একটু এখানে নিয়ে আসলাম, একটু এখানে নিয়ে আসলাম, কিন্তু এই কাজগুলো আমি যখন করব, হ্যাঁ, তখন আমার একটা জিনিস হলো কি এখানে অন করে রাখতে হবে। সাপোজ আপনি যখন হলো লগোর কাজ করবেন তখন ভিউ থেকে শো গ্রিড, ভিউ থেকে শো গ্রিড, এই শো গ্রিডটা যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে কি হবে যে আপনার কাজের জন্য সুবিধা হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যেটা ধরেন এই যে গ্রিডটা আসলে শো করতেছে আমার ব্যাকগ্রাউন্ডে, যে উপরে যে ইমেজটার জন্য আমার নিচে শো করতেছে না। যাই হোক, তো এটা কোনো বিষয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোলার দিয়ে রুলার নিয়ে আমরা রুলারের উপর বেস করে কিন্তু কাজ করতে পারি, যে আমি এইটা কতটুকু এখান এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, এরকম একটা বিষয় থাকে। ঠিক আছে, তারপর ধরেন আমি যদি দুইটারে সমান হারে আনতে চাই, হ্যাঁ, তারপর আমি এই একটা কালার নিলাম, ধরেন আমি এইটারে এই পাশ থেকে এইখানে বসাইলাম, এখান থেকে আমি এটারে এইখানে বসাইলাম, বসাইলে এবার আমার দুইটা পাশ সমান হবে না, যে আমি এই কর্নারটা সিলেক্ট করে এইটারে আমি এই পর্যন্ত নিয়ে আসবো, অন্য জিনিস সিলেক্ট করবো, এটারে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, এটারে সিলেক্ট করে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, বাস এবার তো আমার দুইটা সমান ভাবে আসছে এক পাশে, তাই না? তারপর আমি এই এটা আমি ডিলিট করে দিই, শেষ, ডিলিট করে দিই। তারপর হলো কি গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা নেওয়ার জন্য আমি কি করতে পারি, যে একটা এলিপস ড্র করতে পারি, তাই না? গ্রাউন্ডের জন্য আমি একটা এলিপস নিতে পারি। ওকে, তো এলিপসটা আমরা কি করব, যে লেয়ার থেকে গিয়ে আমরা চাইলে এটারে এরকম করে নিচে নামাই দিতে পারি, কিংবা এটারে রাইট বাটন ক্লিক করে সেন্ড ব্যাকেও এটারে পাঠিয়ে দিতে পারতাম, তাই না? এবং এটা যদি ধরেন আপনি এটার মতো করে আমরা করতে চাই যে একটু মানে অনেক বেশি ইয়া থাকবে না, ঠিক আছে, এটা তো অনেক বেশি কার্ভ, কিন্তু আমি চাই না যে এটা অনেক বেশি কার্ভ থাকে। এটা আমি এখান থেকে এইটুকু এরকম ছড়া দিলাম, এই পাশ থেকে এইটুকু ছড়া দিলাম। এই কাজটাও কিন্তু আমরা কোনো একটা স্যাম্পল ধরে সমানভাবে করতে পারি। সেটা কিভাবে, ধরেন হলো আমি কতটুকু লম্বা এটাতে সরাবো, তাহলে আমি কি করতে পারবো, যে সরাই দিব। তার ধরেন আমি এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা নিলাম, নেয়ার পরে আমি এবার এখান থেকে এখানে নিলাম, এটা সেম জিনিস আমি এখানে কপি করলাম। এবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কতটুকু আসবে, ধরেন এটা এইটুকু, উপরেও এইটুকু। আবার এই পাশটা আমি যখন সিলেক্ট করবো তখন নিচে কতটুকু আসবে, এইটুকু আর এইটুকু, তাই না? এরকম ভাবে কি করতে পারি, যে আমরা দুই পাশেই সমান সমান ভাবে নিতে পারি। এরপরে আমাদের যে পার্ট সেইটাতে হলো আমাদের ম্যানুয়ালি ড্র করতে হবে। এইটুকু করার পরে তারপরে আমাদের যে পার্টটা আসছে, যে এই যে গাছের যে পার্ট, এটা কিন্তু আর আপনি কাস্টম ড্র করতে পারবেন না, এটা আমাদের এরকম আর্টের উপরেই ড্র করতে হবে। দেখেন এইরকম যখন হলো গিয়ে শেষ হয়ে যাবে, আপনার শেষ করতে হবে, তখন কি করবেন, স্কেপ প্রেস করবেন। স্কেপ কিবোর্ড থেকে স্কেপ প্রেস করলে ওইটা ওইখানে গিয়েই ওটা শেষ। বুঝতে পারছেন?
স্কেপ প্রেস করলে অ্যাঙ্কর পয়েন্টটা ওইখানে শেষ হয়ে যাবে। সাধারণত অ্যাঙ্কর পয়েন্টের বৈশিষ্ট্য কি, যে আপনি একটা জায়গায় গেলে এইখানে গেলেন, এটা কিন্তু শেষ হয় না। এটা কি শেষ হচ্ছে? এই যে পেন টুলটা কি শেষ হইতেছে? আপনি তখন অন্য একটা টুল প্রেস করলে শেষ হবে। অন্য একটা টুল যখন প্রেস করবেন তখন শেষ হবে। কিন্তু আমি চাচ্ছি না যে অন্য একটা টুলস আর প্রেস করব, কিন্তু আমি শেষ করতে চাইতেছি। তখন আমি কি করব, যে ধরেন আমি এরকম গিয়া এখানে ক্লিক করে আমি হলো স্কেপ প্রেস করে দেব। স্কেপ প্রেস করলে ওইটা ওইখানেই থেমে যাবে। বুঝছেন এবার? আচ্ছা, সো এরপরে যে পার্টটা থাকে সেটা হলো যে এই যে ধরেন এই গাছের এই পাতার পার্টটা, এই পাতার পার্টটা আপনার তখন এরকম করে ম্যানুয়ালি এরপর আমরা কি করব, যে আমাদের কোন জায়গায় কি প্রবলেমটা হচ্ছে সেটা হলো আমরা দেখে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে তারপর এটারে ঠিক করব। এই জায়গায় একটু প্রবলেম আছে, এটা স্মুথ করে দিলাম। এখানে এই টুলসের এই পাশটা একটু প্রবলেম আছে, এটা এরকম করে আমরা ব্যালেন্স করে দিলাম। এই পাশটা একটু প্রবলেম আছে, এটা এরকম ব্যালেন্স করে দিলাম। ঠিক আছে? তো এরপরে আমাদের যেই অংশটুকু বাদ থাকে, হ্যাঁ, বা পরের যে পার্টটুকু, সেটা হলো কি, আমরা এই যে পাতাগুলো এরকম করে ড্র করব, তাই না? এই পাতার যে ভিতরের অংশটুকু, এটা ধরেন আপনারা ড্র করলেন। আচ্ছা, তো এরপরে আসে হলো কি আমাদের সার্কেল। এখন আপনি সার্কেলগুলো কি আমরা জাস্ট নর্মালি যেরকম করে ড্র করি ওরকম করে জাস্ট ড্র করে দিই আপাতত, ঠিক আছে? সার্কেলগুলো জাস্ট আমি নর্মালি একটা দুইটা ড্র করলাম, তারপরে জাস্ট এইটুকুই, হ্যাঁ, এইটুকুই আমি আপাতত রাখি। কেমন, যে এইটুকুই রাখি। এটা হলো গিয়ে মোটামুটি আমাদের একটা পাস হয়েছে আর কি, ডিজাইনের একটা পাস হইলো এখানে। তো এরপর যেটা আসে, যে এরপর কোন পার্টটা আসে, যে আমাদের কালারের যে পার্টটা,
তো আমরা কি করব যে আমাদের মূল যেই পাতার যেই শেপটা, এই শেপটা কি কালার থাকার কথা ছিল, এটা ধরেন সবুজ থাকবো, তাইলে এটা সবুজ। ঠিক আছে, এই পার্টটা এবং আর যে পার্টগুলো আছে এটা লক করে দেই। তারপর এইটা থেকে আর বাকি পার্টগুলো ধরেন থাকবে এই কালার, সরি এটা ফিল স্ট্রোক, ওকে এটা এই কালার দিলে কি দেখা যাচ্ছে? দেখাই যাচ্ছে না। আচ্ছা, আর এইখানে একটা বিষয় আছে, এই যে এই প্যাথটা আসবে কই? পাতাটার উপরে, নাইলে দেখা যাচ্ছে না। সো এটা পাতাটার উপরে নিয়ে আসলাম। আমার পাতার যে সবুজ কালারটা সিলেক্ট করছে, আমার মনে হয় যে সবুজটা ভালো হয় নাই, সেই জন্য একদমই দেখা যাচ্ছে না এটা। তো এটা আমরা চাইলে কি করতে পারি, যে আমার মনে হলো যে না থাকে, এটা আমি সবুজ রাখবো না, আবার চেঞ্জ করে দেবো, বা হয়তো আমার কালার সিলেকশনে একটু ভুল হয়েছে, সেই জন্য আর কি এটা ভালো হচ্ছে না দেখতে। আমরা কি করতে পারি, যে এটার কালারটা চেঞ্জ করে নিলাম, এরকম বাস, ঠিক আছে। তারপরে এটারে যদি একটু বড় করতে চাই, যে হালকা যে নিচে লাগে নাই, নিচ পর্যন্ত আসে নাই, এটারে আমি সিলেক্ট করে একটু বড় করে নিলাম, যে নিচ পর্যন্ত লাগাই দিলাম, ওকে। সো এরপরে যেটা আসছে, ধরেন আমি এইটা এই দুইটার কালার আমি ফিল কালার এটা রাখলাম, বা এটা স্ট্রোক থাকলো, আর ফিল কালারের জন্য আমি একটা লাইট, এটা কোনো কালার, একটা গ্রে টাইপের কিছু একটা হলো আমি বাইছা নিলাম। সরি, এটা আর কি অনেক বেশি গ্রে হয়ে গেছে, দেখাই যায় না, ঠিক আছে। যে এটা লাইট একটা কোনো একটা কালার নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর যদি ওই যে ইয়েতে এই আমাদের মূল ইমেজে যেটা ছিল, যে মাঝখানে এরকম কি একটু দাগ টাইপের ছিল, তাই না? আমরা যদি চাই যে ওইরকম একটা কিছু দিয়ে দিতে পারি এখানে, এই যে এরকম দাগ। সাপোজ আমরা আরেকটু যদি এখানে অ্যাড করতে চাই, ধরেন এখান থেকে এখানে একটা শেপ, তারপর এই দুইটার আমি কি করলাম, এই দুইটার আমি সিলেক্ট করলাম একসাথে, সিলেক্ট করে এখানে একটা টুলস আছে, এটার নাম হলো রিফ্লেক্ট, ঠিক আছে। এখানে রোটেট রিফ্লেক্ট টুল যদি আমি সিলেক্ট করি, রিফ্লেক্ট যদি আমি এখানে করি, যে রিফ্লেক্ট, এবার আমি যদি রিফ্লেক্ট টুলে ক্লিক করি, ভার্টিক্যালি রিফ্লেক্ট করি, প্রিভিউ দেই, কপি, ওকে, তাহলে দেখেন যে এরকম রিফ্লেক্ট হয়ে যায়। আচ্ছা, আমরা রিফ্লেক্ট টুলটা পরে আবার একদিন দেখবো না, যে রিফ্লেক্ট টুলের অ্যাকচুয়ালি কাজ কি। জাস্ট হলো আমি কি করলাম, যে এই দুটো এরকম করে ম্যানুয়ালি বসাই দিলাম, ঠিক আছে। আপাতত এইটুকুই, যে এইটা আর এইটা, ধরেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইগুলারে রেড কালার করে দিই, ঠিক আছে। এবার এটা একটু অফ করে দিই। এই যে সার্কেল দুইটা, এটা এই স্ট্রোকটা সিলেক্ট করলাম, স্ট্রোকটা সিলেক্ট করে প্রপার্টিজে যায়, স্ট্রোকটা হলো একটু মোটা করে দেই। এইখানে স্ট্রোকের ইয়াতে ক্লিক করলে দেখেন স্ট্রোকের কিছু ফরম্যাট আছে না, যেগুলো হলো চেঞ্জ করা যায়, মনে আছে যে স্ট্রোক চেঞ্জ, এটা থেকে স্ট্রোকটা চেঞ্জ করে নিলাম। মনে আছে যে স্ট্রোকের যে কয়েকটা ইয়া ছিল, এই ধরনের, এটা হলো আমার একটা স্ট্রোক, ঠিক আছে। এই স্ট্রোকটা এই যে এখন কি মোটা করে নিলাম। এই স্ট্রোকের মেনুটা এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখা যাবে যে স্ট্রোকের প্রথমে কি থাকে, যে স্ট্রোকের উইথ, যে এটা কতটুকু চওড়া হবে, এটার ক্যাপ কীরকম হবে, রাউন্ডেড ক্যাপ, দেখেন রাউন্ডেড ক্যাপ, দুই প্রান্ত রাউন্ডেড হয়ে গেল, এটা হলো গিয়া দুই প্রান্ত এরকম হয়ে গেল, এটারে কি বলে, এটারে বলে প্রজেকশন ক্যাপ। আর এইগুলো হলো গিয়া কর্নার। সো আমাদের যেহেতু এখানে কর্নার নাই, আমরা যদি কর্নারওয়ালা একটা নেই, যে কর্নার একটা এইবার আছে, কর্নার আছে। সো এবার দেখেন যদি কর্নারও চাইলে আমরা রাউন্ডেড করতে পারি, এটা হলো গিয়া ভেভেল করতে পারি,
ঠিক আছে, অথবা চাইলে যেটা আছে নর্মাল, হ্যাঁ, মিটার জয়েনও করতে পারি। এখানে দেখেন এখানে আছে অ্যারো হেডস হলো গিয়া কর্নারের ব্যাক পার্টটা কি থাকবে, এরকম থাকবে কি, কোনো অ্যারো থাকবে কি না, অথবা অ্যারো থাকতে পারে অথবা নান, অথবা ফ্রন্ট পার্টে কি আপনি অ্যারো রাখতে চান কিনা। অনেক সময় থাকে না যে আমাদের ফ্রন্ট পার্টে একটা অ্যারো দরকার আছে, এরকম, ঠিক আছে, যে একটা অ্যারো যদি রাখতে চান, আর এটা হলো গিয়ে অ্যারোর স্কেলটা ছোট বড় করা। এবার যদি অ্যারো ছোট বড় করতে হয়, এটা হলো অ্যারো লম্বা করে এটা আগের জায়গায় নিয়ে আসে, ঠিক আছে। এটা হলো অ্যারোর অ্যালাইনটা, অ্যারোটা কি মূল শেপের বাইরে হবে না মূল শেপের মধ্যে হবে, এটা, ঠিক আছে। তো আমরা অ্যারো না দিই, আমাদের ওইখানে মূলত যেই জিনিসটা দরকার ছিল যে আমার এই ইয়েতে কি রে নেট নাই, ওকে স্যার স্ক্রিনটা শেয়ার করেন। আশা করতেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো রিফ্লেক্ট নিয়ে আমরা একটু পরে কথা বলবো, মানে পরে সামনের ক্লাসে আবারও আলোচনা করব। কিন্তু আরেকটা বিষয় বলি, সেটা হলো যে এই যে ইয়েটা, এই যে ধরেন পাতার মাঝখানের কি বলে এটারে, পাতার মাঝখানের এই যে যেটা আছে আর কি, হ্যাঁ, এই এই পার্টটার বিষয়টা কীরকম হয় যে গোড়ার দিকে থাকে হলো গিয়ে মোটা, আর আগে আস্তে আস্তে গিয়ে শুরু হয়ে যায় না। তো এইগুলা যখন হলো আমরা করতে যাই, এই টাইপের কাজ যখন আমরা করতে যাই, তখন কি করি আমরা, ধরেন পেন টুল দিয়ে আমি এরকম একটা শেপ ড্র করলাম, ঠিক আছে, জাস্ট এরকম একটা শেপ নিলাম আমি, সরি, কি ঠিক আছে, এরকম একটা শেপ নিলাম, এটা স্ট্রোকটা বাড়াই দিলাম, ঠিক আছে। এইখানে দেখেন যে এই যে স্ট্রোকের মধ্যে অপশান আছে প্রপার্টিজে যাওয়ার পরে স্ট্রোক, এই লোকে স্ট্রোকের আমি সাইজ বড় করতেছি, ছোট করতেছি, আর স্ট্রোক লেখাটার মধ্যে যখন আমি ক্লিক করি তখন একটা অপশান আসে দেখেন, সেটা হলো কি, যে স্ট্রোকে ক্লিক করলাম, এখানে দেখেন ক্যাপস, এই ক্যাপসটা কি, যে রাউন্ডেড নাকি হলো প্রজেকশন হলো একদম থেমে যায়, রাউন্ডেড হলো দুইটা প্রান্ত রাউন্ডেড থাকে, আর বাট ক্যাপ হলো যে নর্মাল যেটা থাকে আর কি বাট ক্যাপ, আর প্রজেকশনে হয় কি যে অ্যাঙ্কর পয়েন্টটা থাকে হলো ক্যাপের ভিতরে। আচ্ছা, আর এগুলো হলো গিয়ে কর্নার, যে কর্নার কীরকম হবে, ঠিক আছে। যদি আমরা একটা কর্নারওয়ালা কিছু নেই যেখানে কর্নার আছে, তাহলে দেখতে পারবো যে স্ট্রোক, এই যে কর্নার রাউন্ডেড দিলে দেখছেন এই কর্নারটা রাউন্ড হয়ে গেছে, আর বেবেল দিলে বেবেল এরকম স্ট্রেইট হয়ে যাবে। এটা হলো নর্মাল যেটা থাকে সেটা মিটার জয়েন। আর এর বাইরে এখানে আরও যে কয়েকটা জিনিস থাকে, সেটা হলো যে স্ট্রোক সিলেক্ট করলাম, দেন এইখানে দেখেন অ্যারো হেডস, যে অ্যারো যদি আপনি অ্যাড করতে চান, ধরেন সাধারণত আমরা পিছনের দিকে হলে অ্যারো কীরকম ইউজ করি, এরকম একটা অ্যারো, অথবা চাইলে পিছনে আপনি এরকম অ্যারো রাখলেন, আবার সামনে আপনি একটা এরকম অ্যারো রাখলেন। এইটার স্কেল কমানো মানে হলো পিছনের দিকের অ্যারোর স্কেল কমানো, আর এটা কমানো মানে সামনেরটার স্কেল কমানো, ঠিক আছে। তো আমরা হলো গিয়ে মূলত যে বিষয়টা নিয়ে এখানে আসছি, সেটা হলো যে এটা নান করে দেই, এটাও নান করে দেই, প্রোফাইল বলে একটা অপশন আছে এখানে দেখেন একদম নিচে এসে প্রোফাইল, এই প্রোফাইলে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এখানে প্রথমে আছে ইউনিফর্ম, তারপর এই যে উইথ প্রোফাইল 1, এটা যদি দেন তাহলে কি হবে, যে দুই প্রান্ত এরকম, দুই প্রান্তই শুরু হয়ে যাবে। যদি এরকম দেন তাহলে দুই প্রান্ত এরকম, এটা আমরা ফটোশপেও দেখছিলাম একবার। সো আমি যদি এই পাতাটার জন্য একটা কিছু বানাইতে চাই, তাহলে আমার প্রথমে কি থাকতে হবে, যে আমার গোড়াটা থাকবে হলো নর্মাল, আর উপরের দিকে হয়ে যাবে কি সরু, যে এইরকম, তাই না। বুঝতে পারছেন? সো
এটা হলো গিয়া প্রোফাইল, যে স্ট্রোকের প্রোফাইলটা কীরকম হবে সেইটা, সেই কাজগুলো হলো আমরা এখানে এসে করব। ঠিক আছে, যদি কেউ হলো এটা না পান তাহলে আপনার উইন্ডোজ থেকে হলো স্ট্রোক বলে একটা অপশান আছে, এই স্ট্রোকে ক্লিক করলে আপনি এটা এই স্ট্রোকের অপশানটা আসবে। ঠিক আছে, অথবা প্রপার্টিজটা আনলেই সবচেয়ে ভালো হয়, প্রপার্টিজের মধ্যে অ্যাকচুয়ালি সবই থাকে। আচ্ছা, তো এরপরে আরেকটা বিষয় দেখেন, সেটা হলো এই যে আমার দুইটা সার্কেল, ঠিক আছে, এই যে আমার সার্কেলগুলা, এই সার্কেলটা ধরেন আমি ঠিক গোল রাখতে চাই না, চাই যে একটু অন্যরকম হোক। ঠিক আছে, যে একটু আঁকা বাঁকা হোক, সেটা করার জন্য আমি কি করব? প্রথমে একটা বড় করে দেখাই, ধরেন এই যে একটা বড় সার্কেল নিলাম, এফেক্ট বলে একটা অপশন আছে, এফেক্ট, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এই ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলে এখানে দেখেন রাফ এন্ড বলে একটা অপশন আছে, রাফ এন্ড। যদি আমি স্মুথ রাখি, এটারে ডিটেলস কম, সাইজ অনেক কম, তাহলে কি হবে? ধরেন এখানে এটা রাখলাম 1%, এখানেও রাখলাম 1, তাহলে এই যে এরকম। যদি কর্নার করেন তাহলে কর্নার থাকবে, কিন্তু আমি কর্নার চাচ্ছি না, আমি চাচ্ছি হলো স্মুথ, তাইলে হবে এরকম। ঠিক আছে, যদি বড় করেন এরকম এরকম থাকে না, যে এই টাইপের কিছু ডিজাইন দেখছেন, যে এই রকমের ডিজাইন হয় অনেক সময়। সো এগুলো হলো এইখান থেকে করে। সো আমরা আমাদের তাহলে এই দুইটারে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এফেক্ট, ডিস্টোর্ট, রাফেন, প্রিভিউটা দেখে নিই, এগুলো স্মুথ হবে, এখানে 2, এখানেও 2 বা 3। ওকে, সো এইরকম আর কি, যে এটা কিন্তু একদম সার্কেল না, একটু অন্যরকম হয়েছে, তাই না? এই যে 100% সার্কেল কিন্তু নাই এটা। এরপরে আমরা চাইলে আমাদের এই পার্টগুলোও সিলেক্ট করা ইয়ে করতে পারি, যেগুলাতে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাক করে নিতে পারি, যে এটা এখান থেকে এখানে আসবে, এই কর্নার এই পর্যন্ত লাগবে, এটা সেম। সো এই স্ট্রোকগুলো আমি কি করব, যে আগেরটার মতোই এরকম স্ট্রোক থেকে প্রপার্টিজে যাব, এই ইউনিফর্মের জায়গায় আমি এই যে এটা ইউজ করব, তাহলে আমার এটাও দেখতে সুন্দর লাগবে আর কি। নিলাম, নেওয়ার পরে এটারে ধরেন আমি এবারে কি করব, যে আমি এটা ক্লিপিং মাস্ক করতেছি, আমি ক্লিপিং মাস্ক ধরেন এইটুকু করলাম, এইটুকু আমি ক্লিপিং মাস্ক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিলাম এইটুকু। ঠিক আছে, দেওয়ার পরে আমি এবার ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ডেস্কটপে গিয়ে আমি এটারে এক্সপোর্ট দিই, ট্রান্সপারেন্টে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে ওকে, এটা গেল একটা। এইখানে কি কি দেখাচ্ছে, সে আমাকে একটা এই যে লম্বা সাইজ, তাই না, লম্বা সাইজ। আর আরেকটা দেখেন, সেটা হলো এই যে আমি এক্সপোর্ট দিচ্ছি, ঠিক আছে, ফাইল, এক্সপোর্ট এজ, এইখানে আমি ইউজ আর্টবোর্ড দিছি, ইউজ আর্টবোর্ড রেঞ্জ 1, মানে একটা আর্টবোর্ডের, আমার তো যেহেতু এইখানে একটাই আর্টবোর্ড আছে, যদি অনেকগুলো থাকতো তাহলে দিতাম অল, এটা আমি প্রথম ক্লাসে দেখাইছি।
যদি না বুঝেন আবারও দেখে নেবেন, ওই ক্লাসের ভিডিও দেখে নেবেন আবার, ঠিক আছে? কিন্তু আমার যেহেতু এখানে একটাই আর্টবোর্ড, সো আমি এখানে রেঞ্জ দিলাম 1, যে 1 নাম্বার আর্টবোর্ডের মধ্যে যা আছে ততটুকুই। এবার যদি আমি এটারে আবার এক্সপোর্ট দেই, ঠিক আছে, এবার যদি আমি এটার এক্সপোর্ট দিই, এবার দেখছেন যে এক্সপোর্টের সাইজ এবার কতটুকু আসছে। এবারও আমি এটার এক্সপোর্ট দিলাম, এবার দেখছেন যে দুইটার মধ্যে পার্থক্য কতটুকু, এটা কতটুকু আসছে, এটা কিরকম আসছে, জি স্যার। বুঝা গেছে? এখন আপনি যদি ওই আর্টবোর্ডের মধ্যে যতটুকু আছে, এখন সাপোজ আমি চাই যে মানুষটা যতটুকু আছে অতটুকুই এক্সপোর্ট হবে, তাহলে আমার কি করতে হবে, আর্টবোর্ডটারে আমার একদম ছোট করে ফেলতে হবে। আমি আর্টবোর্ডটা এতটুকুর মধ্যে নিয়ে আসবো। তো আর্টবোর্ডটা এতটুকুর মধ্যে আনলে আরেকটা সমস্যা হবে, যেটা হলো আমার ছবি, ওই যে বাইরের যে শেপটা, তাহলে আমার শেপটারও ছোট করে নিয়ে আসতে হবে, শেপও আমি তখন ছোট করে ফেলবো। যে আমার আর্টবোর্ড যতটুকু অতটুকু আর্টবোর্ড। এবার যদি আমি এক্সপোর্ট দেই, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ইউজ রেঞ্জ, রেঞ্জ 1, এক্সপোর্ট। এবার যদি আমি দেই, দেখেন ঠিক আর্টবোর্ডটা যতটুকু অতটুকুই আসতেছে, তাই না? জি স্যার, আমি স্যার আর্টবোর্ড রেঞ্জটাই স্যার এখন স্যার বুঝতে পারলাম, এছাড়া বুঝি নাই। এবার বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি। ওকে, একটু দেখায় যে এই যে ফেস ইলাস্ট্রেশন লেখা যদি আপনি সার্চ করেন, এই ফেস ইলাস্ট্রেশন কিন্তু পেন টুলের কাজ। এই যে ফেস ইলাস্ট্রেশনের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু একদম পেন টুল দিয়ে করে সব। চাইলে মানে আপনাদের কারো যদি শেখার আগ্রহ থাকে তাহলে ইউটিউবে দেখবেন এরকম অনেক টিউটোরিয়াল আছে, আর আমি তো পেন টুলের মূল বিষয়টা বুঝাইলামই। তখন আপনি কি করবেন যে পেন টুল দিয়ে হলে সব কিছু ট্রাই করবেন আর কি। এটা কি আপনি করছেন না করা শুরু করছেন? হ্যালো, স্যার পাতার ওই লাল অংশটুকু করছি স্যার, শুরু আচ্ছা করছি। আচ্ছা, এটা কইরেন, সমস্যা নাই। মানে বিষয় হলো কি যে এগুলোর লোকে খুব সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হয়, ঠিক আছে? এইগুলাকে বলে হলো গিয়া POTRAIT, পোর্ট্রেট ইলাস্ট্রেশন, ঠিক আছে? এই পোর্ট্রেট ইলাস্ট্রেশন যদি আপনি দেখেন, অনেক টিউটোরিয়াল আছে পোর্ট্রেট ইলাস্ট্রেশনের উপর, ঠিক আছে? তো আপনি যে কোনো একটা দুইটা টিউটোরিয়াল দেখলে আপনি টোটাল বিষয়টা বুঝে যাবেন যে কি করতেছে। টোটাল বিষয়টা নাথিং এলস, যে আমি যেটা বলছি যে কালারের স্যাম্পল ওইটাই, ঠিক আছে? যে আপনি লোক প্রথমে একটা ফেস ম্যানুয়ালি মানে জাস্ট পেন টুল দিয়ে ড্র করবেন, জাস্ট স্ট্রোক রাখবেন, তারপর সেগুলারে আস্তে আস্তে কি করবেন যে এই কালার দিবেন, যে মানুষের কালার, স্কিনের টোনের কালার কীরকম হয়। সেই ক্ষেত্রে আপনি যে মূল যেই ছবিটা যেটার উপর আপনি লোকে কাজ করবেন, আপনি চাইলে ওই ছবিটার মধ্যে থেকেই কালার সিলেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সব কিছু কিন্তু পেন টুল দিয়ে ড্র করা, একদম পেন টুল দিয়ে সুন্দর করে সব কিছু ড্র করে দেন এই যে কালার চেঞ্জ করা সব কিছু, ঠিক আছে? সো প্রথম দিকে খুবই বাজে হবে, এটা নিয়ে একদম মন খারাপ করার কিছু নাই। দেখো প্রথম দিকে একদম বাজে হইতেছে, কিছুই হইতেছে না, চেহারা ঠিকঠাক মতো শেপ আসতেছে না, এটা কোনো বিষয়ই না। জাস্ট কয়েকটা ট্রাই করার পরে দেখবেন যে আস্তে আস্তে আপনি প্রসেসটা বুঝে যাচ্ছেন। তো আমরা অবশ্য প্রথমে যেটা নিয়ে ট্রাই করতে পারি, যদি আপনারা কেউ এই পোর্ট্রেট করতে চান, হ্যাঁ ধরেন আপনি ফেস স্কেচ যদি আপনি লেখেন, তাহলে আপনি এরকম অনেকগুলো ফেসের স্কেচ পেয়ে যাবেন, ঠিক আছে? এই স্কেচগুলোর উপর আপনি প্রথমে কি করবেন, যেগুলো গিয়ে ড্র করবেন, ড্র করে দেন প্রথমে পেন টুল দিয়ে ড্র করবেন, তারপর আস্তে আস্তে কালার দিবেন, বাস, ঠিক আছে? এরকম সিম্পল যেগুলো আছে অনেক সিম্পল, এরকম সিম্পলগুলো নিয়ে কাজ শুরু করতে পারেন, তাহলে পেন টুলের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন, কালারের বিষয়গুলো আরেকটু বেশি ক্লিয়ার হবেন। একটা বিজনেস কার্ডের সাইজ নেই 3.5/2, গ্রিড 2.5, ওকে। সো আমরা এটা নিলাম, এখানে দেখেন ফাইল, প্লিজ একটা কোনটা যেন, এই যে। সো এই টাইপের বিজনেস কার্ডগুলো কি হয় মূলত, এই যে এই বিজনেস কার্ডগুলো দেখেন যে এগুলা কি, যে
এই যে এই জায়গাগুলো শেপের উপর করা না, দেখছেন এই যে এই ডিজাইনগুলো। জি স্যার। সো আমরা কি করতে পারি যে আমরা যদি যখন হলো এই টাইপের বিজনেস কার্ড ডিজাইন করব, তখন আমাদের পেন টুল প্র্যাকটিস মাস্ট। ঠিক আছে, পেন টুল আপনার মাস্ট বি তখন লাগবেই। স্যার এটা করতে চাইছিলাম কিন্তু স্যার শেপগুলো হয় নাই তখন। শেপগুলো হয় নাই, না স্যার। এখন কি হবে? স্যার আশা করা যায়। আশা করা যায়। প্রথম দিকে তো হয় না, আমার নিজেরও নাও হইতে পারে, বাট আমরা তো ট্রাই করতে পারি আর কি, তাই না? জি স্যার। হয়ে যাবে, অত কঠিন না। স্যার এরকম শেপের কাজ আমি একটা করছিলাম স্যার এর আগে। হ্যাঁ, তো এরকম শেপ দিয়েও অনেক রকমের বিজনেস কার্ড হয়, এবং সেই কাজগুলো করতে হলে আমাদের অবশ্যই অবশ্যই পেন টুলই করা লাগবে। ধরেন আমরা প্রথমে এইটুকু নিলাম, এইটুকু নেওয়ার পরে এটা এরকম করে দেন হলো এই পাশ দিয়ে এরকম করলাম, এটা করলাম, তারপর এইখানে। ঠিক আছে, ধরেন এটার আমি আপাতত কালারটা চেঞ্জ করে দিই, এইটার কালার এইটা। ঠিক আছে, দেন যেটা করতে হবে সেটা হলো কি, এই যে মাঝখানের কিছু পার্ট আপনার হয় বাদ দিতে হবে, কিংবা হলো এইখানে অন্য একটা কালারের উপর করে দিতে হবে। তাহলে মাঝখানের কালারটা কীরকম করে করতে হবে আমাদের, এই পর্যন্ত যদি আসে তাহলে এটা অত ভালো হয় নাই, এটা আরও একবার ট্রাই করতে হবে। কীরকম, এই এইখান থেকে যদি দিই, ওকে। আচ্ছা, এনিওয়ে, সো এইরকম করে আমাদের কি করতে হবে, যে কাজগুলো এরকম সুন্দর করে একটু সময় নিয়ে দেন হলো যে আমাদের করতে হবে। যাই হোক, এটা আসলে হচ্ছে না, এটা কি করা যায়? এটা অবশ্য চাইলে আমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি এখানে। সেটা কি? সেটা হলো যে
কারণ এটা যদি আমি একটু চওড়া করে দিই, চওড়া করে আমি এখানে স্ট্রোক থেকে ধরেন এই পাশটা আমি যদি এইখান থেকে এটা নিয়ে আমি এরকম, কোনটা জানো, সরি, এরকম করি, সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করার কথা। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে যে আমি আমার কর্নারটা নিয়ে একটু সমস্যা আছে। ঠিক আছে, আমি যদি ধরেন আমার কর্নারটা এরকম স্ট্রেট রাখতাম এখান থেকে, যে কোনো রকম ইয়া না করে, তারপর ধরেন যদি আমি এরকম করে দেই, দেন এটা কি হবে যে আপনি স্ট্রোকটা বাড়ান, স্ট্রোকটা বাড়াইলাম, স্ট্রোক এখান থেকে ইউনিফর্ম থেকে আমি এরকম করে দিই, সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো কাজ করার কথা, আই থিঙ্ক, তাই না? জি স্যার, এটাই স্যার সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো আই থিঙ্ক এটাও ভালো কাজ করার কথা, যে এরকম ওই রকম ধরেন শেপ নিয়ে করতে হবে, বিষয়টা এমন না, যে এটাও আই থিঙ্ক ভালো কাজ করবে। তো বিষয়টা হলো এইটা। আর এখানে আরও একটা বিষয় বলি, যে ধরেন আপনি এরকম করে করলেন, করার পরে সামহাও আপনার মনে হলো যে না আপনি এটারে ফিলেই কনভার্ট করবেন, তাহলে আমরা কি করতে পারি, যে এটা ধরেন সিলেক্ট করলাম, এই স্ট্রোকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন হলো অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এটা গতকালও বলছিলাম যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখানে দেখেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বলে একটা অপশন আছে, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে সাথে সাথেই দেখেন এটার অবজেক্টে নাই, মানে লাইনে নাই, এটা কি, এটা ফিল হয়ে গেছে। আগে ছিল এটা জাস্ট একটা লাইন, আমি যদি অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিই তাহলে এটা হয়ে গেছে ফিল। তো এটা ফিল হয়ে গেলে তাহলে তো অ্যাজ ইউজুয়াল আমি এটাতে অনেক চেঞ্জ নিয়ে আসতে পারবো। তখন আমি এটাতে কী করতে পারি, যে এই যে কর্নারের যে প্রবলেম ছিল, যে আমি চাইলে এই কর্নারটা এখান থেকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, বা যে আদার্স যদি আর কোনো কিছু চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমি এগুলো চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, মানে যদি এরকম করা লাগে আর কি। ঠিক আছে, একইভাবে ধরেন হলো এই পাশেরটা, এই যে এই পাশের যে ইয়াটা ছিল সেটাও কি আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন এখান থেকে মনে হয় এটা একটু উপরে উঠবে, এই কর্নারটা একটু উপরে নেই, এটা একটু উপরে নিলাম, দেন হলো যে আমি আবার একটা স্ট্রোক নিলাম, সরি এটা ব্ল্যাক নেই, ব্ল্যাক করে দিলাম, এবার এটা আমি চড়া করেই স্ট্রোক চেঞ্জ করে আমি জাস্ট এটা যদি এখানে দিয়ে দিই বাস। কিন্তু এইখানে যে একটা বিষয় এটাতে মিসিং হয়েছে, যে এইখানে যেমন এটা একটু কার্ভ, তাই না, এরকম কার্ভ করে, সরি এটা তো এই মাথা পর্যন্ত চলে আসছে, দুইটা আলাদা হয়ে গেছে মাঝখানে। এবার এটা সিলেক্ট করে স্ট্রোকে গিয়ে এখানে আমি জাস্ট এটা চেঞ্জ করে যদি দিই, দেন কি হবে, চেঞ্জ করে দিলাম,
ধরেন আমরা যদি এই দুইটা এখন সাদা করে দিই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা, আমরা এটারে হোয়াইট করে দিই, এটারে করে দিই যদি হোয়াইট, এটারে ধরেন আমরা হোয়াইট করে দিলাম, হোয়াইট। ঠিক আছে, হয়তো একটু প্রবলেম হয়েছে, বাট আই থিঙ্ক প্রসেস এইটাই, তাই না? যে এই প্রসেসটাতে আমরা এই কাজটা করতে পারি। একদমই সুন্দর হয় নাই, বাট একটু টাইম দিলে আমরা যদি মানে আর একটু সুন্দর করে ট্রাই করি, দেন কিন্তু এটা কাজটা আমরা করতে পারবো। আমরা যদি ধরেন এই পাশের কাজটা দেখি, এই পাশের কাজটাও কিন্তু একই রকম। স্যার পারবো এখন? পারবেন, কিন্তু প্রবলেম হলো ধরেন যেমন আমিও জানি যে আমিও পারবো, কিন্তু সমস্যা হলো কি যে ধরেন হয়তো সময় দিচ্ছি না, বা এই যে যেইটা হয় আর কি, দেখা গেল যে এই সমস্যাটা খুব সম্ভবত আপনাদের মধ্যে আছে যে সময় দেওয়া হয় না। ঠিক আছে, তো এই কাজটা না একদমই করা যাবে না। আপনি যদি এরকম সময় না দেন, তাহলে দেখবেন আমার মতো যে আপনার হাত কাজ করবে না। আপনি জানেন আপনি পারবেন, কিন্তু করতে গেলে দেখবেন যে আপনার ডিজাইনটা কোনোভাবে আপনি বাগে আনতে পারতেছেন না, শেপ সুন্দর হবে না দেখতে। বুঝতে পারছেন বিষয়? জি স্যার। সো এটা অ্যাকচুয়ালি করা যাবে না, কিন্তু এই কাজটা সবসময় আমরা করি, যে ধরেন পারবো বা এরকম হবে হচ্ছে, করতে করতে দেখা গেল যে আর হয় না, আর শেষ পর্যন্ত লোকে আর করাই হয় না। তারপর দেখা যায় কি যে অ্যাট দ্য এন্ড যে আপনি আবার নতুন যখন লোকে কাজ করতে যান, তখন দেখবেন যে কাজটা আর কি সুন্দর হচ্ছে না। আর একটা কাজ সুন্দর না হলে তখন নিজের কাছেই ভালো লাগে না, যে ধর কি করতেছি, সুন্দর হচ্ছে না। ওকে।